নাটকের সবশেষ দৃশ্যে অধ্যাপক ইউনূস হাজির করেছেন নয়া সমাধান সূত্র। বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে অধ্যাপক ইউনূস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ। বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন। বিএনপির দাবি থেকে 1 চিমটি লবণ আর জামাতের কাছ থেকে 1 মুঠ গুড় নিয়ে দেয়া হয়েছে মেটিকুলাস ঘুটা। এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলী রিয়াজেরই হাড় সংবিধান। একটু ভিন্ন লেবেল আর ব্র্যান্ডিং এ গুছিয়ে দেওয়া হচ্ছে দলগুলোর কাছে। তাল গাছটি নিজেদের কোর্টে রেখেই বল আবার ঠেলে দেওয়া হয়েছে মিত্র হিসেবে পরিচিত দলগুলোর কোর্টে। পরিস্থিতি আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে বিএনপিকে হাড় সাংবিধানিক গিলতে হবে সেই। আবার সংসদ নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হবে জামাতকে। কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উষ্মা। অধ্যাপক ইউনূসকে তবে নিজের মতো করে খেলার মাঠে গোলপোস্ট সেট করলেন। সেই গোলপোস্ট সেট করতে যিনি ছিলেন আসল সৈনিক সেই আলী রিয়াজকে পুরস্কার স্বরূপ উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছেই রাখছেন অধ্যাপক ইউনূস। দর্শক, নির্বাচনের মাত্র 3 মাস বাকি। নির্বাচনের 3 মাসেরও কম সময় আলী রিয়াজকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন? আবার অধ্যাপক ইউনূসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে 4টি প্রস্তাবের একটি বান্ডেল প্যাকেজ। এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো, এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা, নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 18টি দল অধ্যাপক ইউনূসের ঐকমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল। মোট 32টি দল ও জোটের সাথে 9 মাস ধরে কয়েক দফায় বৈঠক করে অনেক নাটকের পর জুলাই সনদ স্বাক্ষরও হয়। তবে সেটি যে একটি ফাঁদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি। ফাঁদে ফেলে বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দেয় খসড়া প্রস্তাব। আলী রিয়াজ নিজের মতো করে সুপারিশ প্রস্তাব জমা দেন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন আলী রিয়াজ। নিজেই সেই হাড় সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে। তাতে অধ্যাপক ইউনূসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ। বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ 8টি দল কর্মসূচি দেয়। সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামীর ডাকে সাড়া দেয়নি। এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে না বিশ্বাস ওঠে সরকারের। শেষমেশ অধ্যাপক ইউনূস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে। তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। দর্শক, আলী রিয়াজের হাড় সুপারিশ প্রস্তাবে 84টি প্রস্তাব ছিল। তার মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দল 30টি প্রস্তাবে কোনো দ্বিমত পোষণ করেনি। তার মানে গাণিতিকভাবে দেখলে প্রায় 3 ভাগের 1 ভাগে ঐকমত্য হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে। বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন। দর্শক, আলী রিয়াজের সুপারিশ প্রস্তাব জমা পড়ার পর যেখানে তার 3 মিত্র দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছেন, সেখানে তিনি বলছেন দ্বিমত থাকা প্রস্তাবগুলোর ক্ষেত্রে মতভিন্নতা খুব গভীর নয়। অধ্যাপক ইউনূসের দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি। কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মতপার্থক্য দেখা যেত না। অধ্যাপক ইউনূস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেছেন, এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে
মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে। দর্শক একটু খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ, অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলিরিয়াজ জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট পাল্টে ফেলেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তার সত্যি বিশ্বে বিরল। উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে। এরপরই আসে হাড়জোড়ো সংবিধান বাস্তবায়নের ওর্সলাইন পথরেখার থিওরি। এটি অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে সনদ প্রশ্ন গণভোট। আলিরিয়াজের এক কথার প্রশ্নকে 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে, তবে সে 4টি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে একসঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে। দর্শক, গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো। আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়ে গেছে। কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে 4টি, সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে। তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো, কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে। এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন। সে 4টি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দর্শক, অন্যান্যের মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগেই জেনে যেতে হবে, কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না। কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বর প্রস্তাব, রাজনৈতিক দলগুলো যে 30টি বিষয় একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে। ব্যালটের 4 নম্বর প্রস্তাবটি অস্পষ্ট। সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে এটাকে বিবিধ বা মিসলেনিয়াস হিসেবে বলা যেতে পারে। মজার বিষয় হলো জুলাই সনদের গণভোটে ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে, কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক। মানে 4টি প্রস্তাবের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না। আপনাকে বলতে হবে হয় আপনি 4টিতে একসাথে হ্যাঁ অথবা না। যেমন ধরুন, আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চকক্ষ চান না, সে সুযোগ অধ্যাপক ইউনূসের গণভোটে থাকছে না। দর্শক, বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডেল প্যাকেজের মতো ধরতে পারেন। আপনার হয়তো টক টাইম বেশি লাগবে, কিন্তু ইন্টারনেট ডাটা আর SMS কম লাগবে, কিন্তু আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার। কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয়, তেমনি অধ্যাপক ইউনূসের গণভোটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই। আপনাকে দিতে হবে বান্ডেল রায়। অন্তর্বর্তী সরকারের পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। দর্শক, এখন দেখে আসি অধ্যাপক ইউনূসের এমন ঘোষণার সাথে তার 3 মিনিটের কে জিতলো আর কে হারলো। বলে রাখা ভালো, বিএনপি, জামাত ইসলামী আর এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে অনেক আগেই মাঠে বের করে দিয়েছিল ঐকমত্য কমিশন। কিন্তু বিএনপি, জামাত ও এনসিপির চাওয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন। সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে, এটি ছিল বিএনপির প্রধান দাবির মধ্যে একটি। অন্যদিকে জামাত ইসলামী নেতারা নির্বাচনের আগে গণভোটের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন ঘি তাদের লাগবে। ফলে গত 16 মাসে সরকারকে অকুণ্ঠ সমর্থন দেয়া জামাত ইসলামের কাছ থেকে ঘিয়ের বাটিটা কেড়ে নিল অধ্যাপক ইউনূস। তবে গণভোট কখন হবে তা নিয়ে কিংস পার্টি এনসিপির কোনো মাথা ব্যথা ছিল না। জামাত ইসলামী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পিআর চেয়েছিল, বিএনপির দুটোতেই আপত্তি আছে, আর এনসিপি শুধু
উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তবে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে জামাত ও এনসিপির যে কোনো কক্ষে পিআর পদ্ধতির স্বপ্ন শেষ হয়ে যাবে। সাংবিধানিক পরিষদ গঠন করে এনসিপির প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে। বিএনপি চেয়েছিল নির্বাচিত সংসদের হাতেই সংবিধান সংস্কারের ক্ষমতা থাকবে। এনসিপি চেয়েছিল অধ্যাপক ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ আদেশ জারি হবে, আর বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে। কিন্তু অধ্যাপক ইউনূস হাঁটলেন তার নিজের রাস্তায়, যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। এখানে দুটি প্রশ্ন। রাষ্ট্রপতির স্বাক্ষর করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এনসিপি কি মেনে নেবে? দ্বিতীয় প্রশ্ন, সংসদ থাকুক বা না থাকুক, মানে যে ধরনের সরকার থাকুক না কেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আছে কি না। সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদ না থাকলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আদেশ জারির ক্ষমতা কোথাও দেওয়া হয়নি। এ কারণে আইনবিদরা মনে করছেন ভবিষ্যতে এই সনদ, আদেশ, এমনকি গণভোটও বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে। তবে অধ্যাপক ইউনূস শেষ সময় এসে আলী রিয়াজের 270 দিনের পর অটো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু বলেননি। তবে নতুন আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত সংবিধানই চূড়ান্ত হবে, মানে এখানেও নির্বাচিত সংসদকে খাটো করা হয়েছে। দর্শক, স্পষ্টতই বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনূস খেলার মাঠে নিজের মতো করে গোলপোস্ট সেট করেছেন, আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অখুশি বলে জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অধ্যাপক ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন অধ্যাপক ইউনূসের ভাষণে জনগণের মত প্রতিফলিত হয়নি। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে দাবি করেছেন ঐকমত্য কমিশন যারা করেছে সেটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। তার পুরস্কার হিসেবে তিনি আলী রিয়াজকে দিয়েছেন পুরস্কার। উপদেষ্টা পদমর্যাদায় তাকে নিজের বিশেষ সহকারী করেছেন। তবে বিস্ময়কর হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব ঘটনা হলো নিজের 3 মিত্র নিয়ে বৈঠক করেছেন, দাবি করেছেন বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টিকারী ঐক্য হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সেই 3 মিত্র দড়ি টানার খেলায় 3 জন 3 দিকে টেনে যাচ্ছেন। আর 3 মিত্র যখন কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে, আসলে পুরো বাংলাদেশ যখন হোঁচট খাচ্ছে, তখন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা প্যাভিলিয়নে বসে হেসে গড়াগড়ি খাচ্ছেন। নিজে মোড়ল সেজে মিত্রদের মধ্যে এমন ফ্যাসাদ বাঁধিয়ে দেওয়াটাকে অধ্যাপক ইউনূস দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। মিত্ররা যে অধ্যাপক ইউনূসের কথায় খুশি হবেন না, সেটি হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। সেজন্য আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন। মিত্রদের কাছে ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা চেয়েছেন। আশা করেছেন সরকারের চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। তার দাবি একটি উৎসব মুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। বলেছেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। দর্শক, আপনাদের হয়তো মনে আছে সরকারপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে 17 অক্টোবর বৃষ্টি ভেজা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে আয়োজন করা হয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। সেদিন মোট 24টি রাজনৈতিক দল ও জোটের নেতারা সনদে সই করেন। উচ্ছ্বাস ভরা কণ্ঠে অধ্যাপক ইউনূস সেদিন নতুন বাংলাদেশের সূচনার ঘোষণা দেন। বলেছিলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতি নৃশংসতা থেকে সভ্যতায় ফিরে এসেছে, যেখানে আগে আইনের শাসন ছিল না, মানুষ যা ইচ্ছা তাই করতে পারত। তবে এর প্রায় 1 মাস পরে এসে জানা গেল নতুন বাংলাদেশের সূচনা এখনো হয়নি, এর দোরগোড়ায় এখনো অপেক্ষা করছে। দেখা যাচ্ছে 1 মাস আগে নতুন বাংলাদেশের সূচনার দাবির 16 আনায় ছিল মিছে। প্রশ্ন হলো কয়েকদিন পর পর অধ্যাপক ইউনূস নতুন করে নতুন বাংলাদেশে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে। এমন নতুন বাংলাদেশ বলে তিনি আর কত ঘোল খাওয়াবেন? নির্বাচনের আগে হয়তো সে ঘোল আরো অনেকবার খাওয়া বাকি আছে আপনাদের। প্রশ্ন হলো প্রায় 9 মাসের নাটকের দেশ কি পেল? গভীর থেকে গভীরতর হওয়া সংকটের কি শুরু হলো? ঘোটা স্যালাইনের মাধ্যমে একটি বিতর্কিত রচনা মিত্র দলগুলোর কাঁধে চাপিয়ে দিয়ে কি বিরাট অর্জনের স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনূস। এখন এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।